আমরা আগের ভিডিওগুলোতে তড়িৎ রসায়নের ওই কোল হ্রাসের সূত্র পর্যন্ত পড়েছিলাম। তার আগেই আমরা পড়েছিলাম বিভিন্ন কোষ রিয়াকশান, সেখান থেকে তড়িৎ বিভব নির্ণয় করা বা সাম্য ধ্রুবক, মুক্ত শক্তি নির্ণয় করা। আজকের আমরা যেটা পড়ব যে বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভেতর দিয়ে যদি তড়িৎ চালনা করা হয়, ক্যাথোড অ্যানোডের বিক্রিয়া তো আমরা পড়েছি। আজকে যেটা পড়ব যে ক্যাথোডে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হয় বৈজ্ঞানিক ফ্যারাডের সূত্রের সাহায্যে সেটা আমরা নির্ণয় করতে পারি। বৈজ্ঞানিক ফ্যারাডের যে সূত্রটা 1 নম্বর সূত্রটা রয়েছে, দেখো তাতে বলা হয়েছে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভেতর দিয়ে যখন তড়িৎ চালনা করা হয়, ক্যাথোডে যে পরিমাণ পদার্থ সঞ্চিত হয় তা প্রবাহিত মোট তড়িৎ পরিমাণের সঙ্গে সমান। যদি ক্যাথোডে ডব্লিউ পরিমাণ পদার্থ জমা হয় আর আই মানে অ্যাম্পিয়ার তড়িৎ চালনা করলে, টি সময় ধরে তড়িৎ চালনা করলে, তাহলে এই ডব্লিউ প্রপোর্শনাল টু কিউ, কিউকে বলা হচ্ছে তড়িতের পরিমাণ। এই কিউ ইজিক্যাল টু আই ইন্টু টি। আই অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, টি সেকেন্ড ধরে যদি চালনা করা যায় তবে ডব্লিউ প্রপোর্শনাল টু কিউ। এখানে ই মানে রাসায়নিক তুল্যাঙ্ক, যে পদার্থটা সঞ্চিত হবে তার রাসায়নিক তুল্যাঙ্ক কিন্তু স্থির। এবার এটা 1 নম্বর সূত্র। 2 নম্বর, এটাকে আমরা আবার দেখো সমানুপাতিক চিহ্নটা তুলে দিতে পারি, ডব্লিউ ইজিক্যাল টু জেড ইন্টু কিউ। এই জেডকে বলা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এটা 1 নম্বর সূত্র। এবার 2 নম্বর সূত্রে বলা হচ্ছে যে একই পরিমাণ তড়িৎ, ধরুন সেই কিউ পরিমাণ তড়িৎ যদি বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভেতর দিয়ে চালনা করা হয়, তাহলে তড়িৎ দ্বারে উৎপন্ন পদার্থের যে পরিমাণটা ধরে এই ডব্লিউ, সেটা তাদের রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক, অর্থাৎ ডব্লিউ প্রপোর্শনাল টু ই, রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক যদি কিউ স্থির হয়। এটাই 2 নম্বরের সূত্র। দেখো এই 1 নম্বর আর 2 নম্বরকে যদি আমরা কম্বাইন করি, তাহলে এটা আমরা লিখতে পারি ডব্লিউ প্রপোর্শনাল টু কিউ ইন্টু ই, যখন এই কিউ আর ই পরিবর্তিত হয়। তাহলে এই ডব্লিউ ইজিক্যাল টু আমরা একটা সমানুপাতিক ধ্রুবক কিউ ইন্টু ই বাই এফ, এখানে সমানুপাতিক ধ্রুবক 1/f, এটা পরিবর্তিত হয়। এবার দেখো এই যে ডব্লিউ ইজিক্যাল টু কিউ ইন্টু ই বাই এফ, এখানে এই এফ ইন্টু ফ্যারাডে, এখান থেকে দেখো আমরা এই ই জেড আর এফ এর মধ্যে কিন্তু একটা সম্পর্ক বের করতে পারি। প্রথমেই দেখো হয়েছে ডব্লিউ ইজিক্যাল টু জেড ইন্টু কিউ, আবার দুটো কম্বাইন করার পর ডব্লিউ ইজিক্যাল টু কিউ ইন্টু ই বাই এফ। এই দুটোকে আমরা তাহলে লিখতে পারি কি, অতএব এটা লিখতে পারি জেড ইন্টু কিউ ইজিক্যাল টু কিউ ই বাই এফ, এইটা লিখতে পারি। দেখো দুদিক থেকে কিউ কিউ কেটে গেলে তার মানে আমরা লিখতে পারি বা ই ইজিক্যাল টু কি লিখতে পারি জেড ইন্টু এফ, এটা আমরা লিখতে পারি ই ইজিক্যাল টু, তার মানে রাসায়নিক তুল্যাঙ্ক ইজিক্যাল টু তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক ইন্টু ফ্যারাডে। এটাও আমাদের প্রয়োজনে কাজে লাগতে পারে, এইটা হলো। আর এই যে সূত্রটা, এটা কিন্তু আমাদের কাজে লাগে, এইটা দিয়ে আমাদের অনেক অঙ্ক আসে, কারণ আমরা যা পড়ছি এটা কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রি, এখানে 5 নম্বরের মধ্যে 3 নম্বর হয়তো অঙ্ক আসবে। আর একটা যেটা আমাদের বের করতে আসে, যে একটা সম্পর্ক বের করতে আসে, যে সম্পর্কটা হচ্ছে এই ফ্যারাডে মানে এফ এন এবং আধানের পরিমাণের মধ্যে সম্পর্ক।
তার আগে আমাদের একটা জিনিস একটু জেনে নিতে হবে যে গ্রাম আয়ন আর গ্রাম তুল্যাঙ্ক আয়নটা কি জিনিস। গ্রাম তুল্যাঙ্ক কথাটা যখন আসে তখন আমরা সবসময়ের জন্য তুল্যাঙ্ক ভার বের করতে গিয়ে আমরা কি করি, যে তার মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই যোজ্যতা। সেরকম এই গ্রাম তুল্যাঙ্ক আয়ন, গ্রাম তুল্যাঙ্ক আয়ন ইজিক্যাল টু আমরা লিখতে পারি গ্রাম আয়ন ডিভাইডেড বাই আয়নের যোজ্যতা। এইটা তা আর একটা জিনিস আমাদের একটু জানতে হবে, আমরা এটাই দেখেছিলাম যে W ইজিক্যাল টু কিউ ইন্টু ই বাই এফ। এইখানে একটা জিনিস দেখো তো, যে এই তুল্যাঙ্ক পরিমাণ পদার্থ ক্যাথোডে সঞ্চিত করতে হলে আমাদের কতটা পরিমাণ তড়িতের প্রয়োজন। মানে এখান থেকে আমরা লিখতে পারি বা কিউ ইজিক্যাল টু লিখতে পারি W ইন্টু এফ বাই ই, এটা লিখতে পারি। আর আমি কি বললাম যে তুল্যাঙ্ক পরিমাণ পদার্থ যদি ক্যাথোডে সঞ্চিত করতে হয় তখন এই কিউর মানটা কত হয়। দেখো তুল্যাঙ্ক পরিমাণ পদার্থ সঞ্চিত করা মানেই তখন কিন্তু W ইজিক্যাল টু ই হয়ে যাচ্ছে না, কারণ ই তো রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে এখানে বসিয়ে দাও এটা, তার মানে ই ইন্টু এফ বাই ই, তার মানে তখন কিউ ইজিক্যাল টু এফ দাঁড়িয়ে যাচ্ছে। তার মানে তুল্যাঙ্ক পরিমাণ পদার্থ ক্যাথোডে সঞ্চিত করতে হলে আমাদের 1 ফ্যারাডে কিন্তু তড়িৎ চালনা করতে হবে, অথবা 1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে ক্যাথোডে কিন্তু 1 তুল্যাঙ্ক পরিমাণ পদার্থ সঞ্চিত হবে। এটা আমাদের জানতে হবে। এবার আমরা নির্ণয় করব এইটার মধ্যে সম্পর্ক, এই তিনটের মধ্যে। দেখো এই 1 গ্রাম আয়ন মানেই তাহলে গ্রাম তুল্যাঙ্ক ইন্টু আয়নের যোজ্যতা। তাহলে আমরা লিখছি 1 গ্রাম আয়ন ইজিক্যাল টু, যদি আয়নের যোজ্যতা n ধরে নিই তাহলে n ইন্টু গ্রাম তুল্যাঙ্ক। দেখো এটার থেকে আমরা লিখতে পারি যে এই গ্রাম তুল্যাঙ্ক মানে তো ফ্যারাডে, 1 গ্রাম তুল্যাঙ্ক মানে ফ্যারাডের পরিমাণ তড়িৎ। তাহলে 1 গ্রাম আয়ন 1 গ্রাম আয়ন দ্বারা পরিবাহিত তড়িতের পরিমাণ বা 1 গ্রাম আয়ন পরিমাণ পদার্থের আধানের পরিমাণ কত হচ্ছে, আধানের পরিমাণ কত হচ্ছে n ইন্টু এফ, এটা আমরা লিখতে পারি। আবার 1 গ্রাম আয়ন n যোজ্যতা সম্পন্ন পদার্থ, এখানে যোজ্যতা n ধরে নিয়েছি, তাহলে লিখতে পারি 1 গ্রাম আয়ন পদার্থে কত সংখ্যক অণু থাকে, n সংখ্যক, অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে n সংখ্যক n যোজ্যতা সম্পন্ন n সংখ্যক n যোজ্যতা সম্পন্ন পদার্থের আধানের পরিমাণ সমান আধানের পরিমাণ সমান n ইন্টু এফ। এবার একটি n যোজ্যতা সম্পন্ন পদার্থের আধানের পরিমাণ কত হবে, n ইন্টু এফ বাই n। এবার একটি 1 যোজ্যতা সম্পন্ন পদার্থের বেলায় হলে কি হবে, n এর ভ্যালু তখন 1 f বাই n। এবার এই একটি 2 যোজ্যতা সম্পন্ন হলে কি হচ্ছে, তাহলে 2 ইন্টু এফ বাই n। তাহলে 3 হলে আবার এখানে 3 হচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই f বাই nটা হচ্ছে সব থেকে কম। তার মানে যে কোনো
একটি আয়ন আর কি, একটি আয়ন দ্বারা পরিবাহিত তার যোজ্যতা যাই হোক না কেন তার সর্বনিম্ন, মানে এটাকে আমরা কি বলছি, যে পরিবাহিত তড়িতের পরিমাণের একক হিসেবে মানে FIN এর সরল গুণিতক হয়েছে, তাই তো? তার মানে একটি আয়ন দ্বারা পরিবাহিত আধানের পরিমাণ যেটা হচ্ছে FIN এর সরল গুণিতক। এই FINটা হচ্ছে মানে সব থেকে কম, এখানে 1 যখন হচ্ছে। আবার আমরা আরেকটা জিনিস দেখছি, দেখো, যদি কোনো পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ আর বর্জনের মাধ্যমে তো আয়ন তৈরি করে, একটা বর্জন করলে ক্যাটায়ন আর গ্রহণ করলে অ্যানায়ন তৈরি হচ্ছে, একটা ইলেকট্রন বর্জন করলে একযোজী আয়ন তৈরি করছে, দুটো ইলেকট্রন বর্জন করলে দ্বিযোজী আয়ন তৈরি করছে। আর ইলেকট্রনের আধান যদি ইলেকট্রনের আধান সমান ই হচ্ছে, তাহলে একযোজী একটি আয়নের আধানের পরিমাণ কি ই, তাহলে একটি একযোজী আয়নের আধানের পরিমাণ কত, আধানের পরিমাণ ই। এবার একটি দ্বিযোজী আয়নের আধানের পরিমাণ কত হবে, 2 × ই। আবার একটি তিন যোজী হলে 3 হবে, এবার n যোজী হলে তখন কত হবে, n × ই। এবার তাহলে এখানেও আমরা দেখছি একটি n যোজী আয়ন সম্পন্ন আয়নের আধানের পরিমাণ আমরা দেখছি, সেটা কি দেখছি না NF/n। তাহলে অতএব এই দুটো কম্পেয়ার করে আমরা লিখতে, দুটোই তো সমান, তার মানে NE = একটি এখানে যেটা হচ্ছে, তার মানে NF/n, বা এই NN কেটে দাও, E = দাঁড়াচ্ছে F/n। এইটা এদের সম্পর্ক। এবার এখানে তুমি এই F এর ভ্যালুটা বসিয়ে দাও, 96500 / n মানে 6.022 × 10⁻23 যদি বসিয়ে দিই আমরা, তাহলে এটা ক্যালকুলেট করে দেখা গেছে 1 পয়েন্ট, যেটা ইলেকট্রনের আধান সবারই মনে থাকে, 602 × 10⁻⁻19 কুলম্ব। অনুরূপভাবে তুমি এখান থেকে যদি n এর ভ্যালুটা বের করো, অ্যাভোগাড্রো সংখ্যাটা যদি বের করো, সেখানেও দেখবে অ্যাভোগাড্রো n এর মান, ক্যাপিটাল N এর মান দাঁড়াচ্ছে 6.0। মানে এখান থেকে যদি আমরা n = লিখি, n = কি হবে, F/E = F মানে 96500 / E মানে 1.602 × 10⁻⁻19, এটা করলে 6.022 × 10⁻23। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার মান আমরা এখান থেকে পেয়ে গেলাম। এই সম্পর্কগুলো আমাদের আসতে পারে। এরপরে যেটা আমরা করব, যে এটা তো ফিজিক্যাল কেমিস্ট্রি, এটা থেকে প্রচুর অঙ্ক আসবে, আগেই বলেছি, তাই আমরা একটার পর একটা অঙ্ক করে যাব, মানে আগে যেগুলো করেছি আর এখনও যেগুলো করছি। তাই 1 নম্বর অঙ্ক যেটা, দেখো আমি কতগুলো অঙ্ক মোটামুটি তোমাদের জন্য লিখে নিয়েছি, অঙ্কগুলো টুকছি, তোমরাও চেষ্টা করো। 1 নম্বর অঙ্ক যেটা বলছে, 1 মোল গলিত অ্যালুমিনিয়াম অক্সাইডকে 1 মোল গলিত একে সম্পূর্ণভাবে তড়িৎ বিশ্লেষণ করে, সম্পূর্ণভাবে তড়িৎ বিশ্লেষণ করে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন উৎপন্ন করতে কত ফ্যারাডে তড়িতের প্রয়োজন।
এবার দেখো এখানে অঙ্কটা আগে টুকে নাও, তারপরে দেখো এই অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 ভেঙে গিয়ে কি হয়, 2Al3 প্লাস প্লাস 3 অক্সিজেন 2 মাইনাস, এটাই হয়। তার মানে এটা 2 গ্রাম আয়ন আর এটা 3 গ্রাম আয়ন উৎপন্ন হচ্ছে। আমরা একটু আগেই পড়েছি কি তুল্যাঙ্ক, মানে এই যে অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক 1 গ্রাম তুল্যাঙ্ক অ্যালুমিনিয়াম ইজিক্যাল টু কত হবে না, এর গ্রাম আয়ন 1 গ্রাম আয়ন যে অ্যালুমিনিয়াম ডিভাইডেড বাই তার যোজ্যতা। 1 গ্রাম আয়ন অ্যালুমিনিয়াম ডিভাইডেড বাই তার যোজ্যতা মানে 3। আর এখানে দেখো 2 গ্রাম আয়ন, তাহলে 1 গ্রাম আয়ন অ্যালুমিনিয়াম মানে 3 ইন্টু 1 গ্রাম তুল্যাঙ্ক অ্যালুমিনিয়াম। তাহলে অতএব 2 গ্রাম আয়ন অ্যালুমিনিয়াম ইজিক্যাল টু কত হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু গ্রাম তুল্যাঙ্ক অ্যালুমিনিয়াম ইজিক্যাল টু 6 ইন্টু ফ্যারাডে, 1 গ্রাম তুল্যাঙ্কের জন্য ফ্যারাডে, তাহলে 6 ফ্যারাডে তড়িতের প্রয়োজন। এটা 6 ইন্টু 96500 কুলম্ব করতে পারি বা 6 ফ্যারাডে লিখে দিতে পারি। এটা গেল। তার মানে এর পরেও আমরা দেখব এই টাইপের অঙ্ক আমাদের অনেক আসে, যেমন 1 মোল MnO4 কে সম্পূর্ণভাবে তড়িৎ বিশ্লেষিত করে Mn+2 তৈরি করতে কত ফ্যারাডে লাগবে। সেখানেও দেখব আমরা এই নাম্বার অফ ইলেকট্রন যা হবে সমতা বিধান করতে গিয়ে, সেই নাম্বার অফ ইলেকট্রনটাই না, মানে যা হবে সেই সংখ্যাটাই হবে ফ্যারাডে, নাম্বার অফ ফ্যারাডে, তড়িতের পরিমাণটা হবে না নাম্বার অফ ফ্যারাডে। আমরা পরেই অঙ্ক করছি। দেখো এরপরে 2 নম্বর অঙ্ক, এটা 1 নম্বর গেল, এগুলো 1 নাম্বার 2 নাম্বার এরকম আসে। 2 নম্বর বলছে অম্লায়িত NaCl দ্রবণের মধ্য দিয়ে, 2 নম্বর অঙ্ক অম্লায়িত NaCl এর দ্রবণের মধ্যে দিয়ে, NaCl দ্রবণের মধ্যে দিয়ে 2 মিনিট ধরে 0.3 অ্যাম্পিয়ার 2 মিনিট ধরে 0.3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠানো হলে, তড়িৎ প্রবাহ পাঠানো হলে ক্যাথোডে কত সংখ্যক হাইড্রোজেন অণু নির্গত হলে, ক্যাথোডে কত সংখ্যক হাইড্রোজেন অণু নির্গত হবে। এটা এবার অঙ্কটা তুলে নাও, অঙ্কটা নিয়ে তোমরা তুলে নাও। এবার দেখো এখানে কি কি দেওয়া আছে বলো তো। দেওয়া আছে দেখো এখানে I ইজিক্যাল টু দেওয়া আছে 0.3 অ্যাম্পিয়ার, T ইজিক্যাল টু দেওয়া আছে 2 মিনিট। তাহলে এইখান থেকে প্রথমে কিউ ইজিক্যাল টু কত সেটা বের করে নাও। এবার দেখো কিউ ইজিক্যাল টু, তারপরেই আমরা হাইড্রোজেনটা বের করব। এবার কিউ ইজিক্যাল টু I ইন্টু টি, তো I ইন্টু টি ইজিক্যাল টু 0.3 অ্যাম্পিয়ার ইন্টু টি মানে 2 ইন্টু 60 সেকেন্ড ইজিক্যাল টু এখানে কত হচ্ছে দেখো 0.3 ছিল তো নাকি 0.3 অ্যাম্পিয়ার ছিল। তার মানে এটা হচ্ছে 6 2 12, 12 3 36, 12 3 36 আর 0 এখানে 0.1
এত কুলম। আর একটা জিনিস একটু আগেই আমরা পড়েছি যে 1 ফ্যারাডে তড়িৎ যদি চালনা করা হয়, এখানে ক্যাথোডে কিন্তু হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। তাহলে হাইড্রোজেনের গ্যাস এক তুল্যাঙ্ক মানে কি 1 গ্রাম, 1 গ্রাম মানে হাফ মোল, তার মানে 96500 কুলম তড়িৎ চালনার ফলে ক্যাথোডে কি হয় না, 1 গ্রাম, তার মানে হাফ মোল মানে হাফ ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক তড়িৎ চালনার ফলে হাফ ইন্টু এনে অ্যাভোগাড্রো সংখ্যক অণু নির্গত হয়। তাহলে 1 কুলম তড়িৎ চালনার ফলে কত হবে, 1 ইন্টু, আমি এখনো এনে লিখলাম, পরে ভ্যালুটা বসাবো, 2 ইন্টু 96500, আর এই 36 কুলম হলে কত হবে, 1 ইন্টু, এবার 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 36 ডিভাইডেড বাই 2 ইন্টু 96500। এই হিসেবগুলো কিন্তু নিজেরা একবার করবে, আমি মোটামুটি যেটা করে দেখেছি এটা কত বেরোচ্ছে, এটা করে 1.123 ইন্টু 10⁻20t এটা। তাহলে এভাবে আমরা একটার পর একটা অঙ্ক করে যাব। অঙ্কটা বোঝা গেল তো একটুখানি, আর নিজেরা কিন্তু প্র্যাকটিস করবে। এবার 3 নম্বর অঙ্ক যেটা বলছে দেখো, 3 নম্বর অঙ্ক, এটা তোমাদের ওই মানে মোলার পরিবাহিতার আপেক্ষিক পরিবাহিতার অঙ্ক। তাও দেখো 3 নম্বর অঙ্কটা বলেছে 0.0024 মোলার 0.0024 মোলার অ্যাসিটিক অ্যাসিড CH3COOH দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা, এত দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা দেওয়া আছে যে 7.896 ইন্টু 10⁻⁻5 সেন্টিমিটার ইনভার্স। এবার দ্রবণটির মোলার পরিবাহিতা নির্ণয় করো। তোমাদের দ্রবণটির মোলার পরিবাহিতা নির্ণয় করো। আরও একটা দিয়েছে দ্রবণটির মোলার পরিবাহিতা নির্ণয় করো, আর দেওয়া আছে মানে প্রদত্ত দিয়েছে মোলার পরিবাহিতা নির্ণয় করো এবং মোলার পরিবাহিতা নির্ণয় করো। আর একটা বের করতে বলেছে বিয়োজন মাত্রা, এবং বিয়োজন নির্ণয় করো, বিয়োজন মাত্রা নির্ণয় করো। এখানে দেওয়া আছে একটা, এই λ0m এইটা দেওয়া আছে, এটা না দেওয়া থাকলে তো পারা যাবে না। এটা দেওয়া আছে 390, এটা হচ্ছে 90.55 s সেমি স্কোয়ার মোল ইনভার্স। এবার দেখো আমাদের প্রথমেই নির্ণয় করতে কি বলেছে, দ্রবণটির মোলার পরিবাহিতা নির্ণয় করতে বলেছে, আর আপেক্ষিক পরিবাহিতা দেওয়া আছে। দেখো মোলার পরিবাহিতা ইজিক্যাল টু, আমরা জানি কাপ্পা ইন্টু 1000 বাই এটা কত হচ্ছে m, এটার একক ছিল s সেন্টিমিটার ইনভার্স ইন্টু এটা হলো সেন্টিমিটার কিউব মোল ইনভার্স, এটা হয়ে গেল।
এই ভ্যালুটা বসিয়ে দাও। এই আপেক্ষিক পরিবাহিতা দেওয়া আছে 7.8996 ইন্টু 10⁻⁻6 ইন্টু 1000 ডিভাইডেড বাই কত হচ্ছে এম, তার মানে 0.0024। এইটা ইজিক্যাল টু, ক্যালকুলেশন আমার করা রয়েছে দেখো, এইটা ইজিক্যাল টু আছে 32.76 ইউনিটটা কী হবে আমাদের এখানে এস সেমি স্কোয়ার মোড ইনভার্স, এটা হয়ে যাবে। এবার দেখো আলফা ইজিক্যাল টু কী হচ্ছে মোলার পরিবাহিতা আর অসীম লঘুতায় মোলার পরিবাহিতা, তার মানে এটা কত দাঁড়ালো 32.76 ডিভাইডেড বাই এটা ল্যামডা জিরো এমটা কত এই দেওয়া আছে 390.5, এটা আর ইউনিট তো কেটে গেল, তার মানে এটা ইজিক্যাল টু যেটা দাঁড়াচ্ছে, এটাও ক্যালকুলেশন করা রয়েছে আমার, দেখছি এটা 8.3 ইন্টু 10⁻²। তাহলে বিয়োজন মাত্রা যদি হয়, তার মানে বিয়োজন মাত্রা সমান 8.3%। এবার দেখো এই যে আলফাটা বিয়োজন মাত্রা, এটা উইক অ্যাসিড, এখান থেকে আমরা কিন্তু উইক অ্যাসিডের পিএইচ বা কে এ ভ্যালুটা বের করতে পারবো। পিএইচ ইজিক্যাল টু কি -log(CH+), আর এখানে CH+ মানে হচ্ছে সি ইন্টু আলফা, গাঢ়ত্বটা দেওয়া আছে, সেটা আমরা বের করতে পারবো। এভাবে কিন্তু এই যে পিএইচ ইজিক্যাল টু আমাদের কি আছে, পিএইচ ইজিক্যাল টু -log(CH+), আবার CH+ ইজিক্যাল টু সি ইন্টু আলফা, এবার সি আলফাটা জানা আছে, এবার কে এর ভ্যালু আমরা বের করতে পারবো, কে ইজিক্যাল টু এই যে সাম্য বলবো, কে ইজিক্যাল টু এরকম করেও আমরা কে ইজিক্যাল টু সি আলফা স্কোয়ার -1 - আলফা কে এ এটাকে বলা হয়, এটা ইজিক্যাল টু কিন্তু আমরা বের করতে পারবো। এভাবেই কিন্তু আমরা অঙ্কগুলো আস্তে আস্তে করে নেব। এরপরে দেখো এটা 3 নম্বর, 4 নম্বর অঙ্ক আবার আমরা করছি। 4 নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বর অঙ্কটা বলছে যে 4 নম্বর অঙ্ক বলেছে জিঙ্ক সালফেট, সিলভার নাইট্রেট ও কপার সালফেট, জিঙ্ক সালফেট AgNO3 এবং CuSO4 দ্রবণ সমন্বিত 3টি তড়িৎ কোষ, দ্রবণ সমন্বিত 3টি তড়িৎ কোষ এ বি এবং সি শ্রেণী সমবায়ে যুক্ত, শ্রেণী সমবায়ে যুক্ত। তারপরে কি বলেছে 1.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করার ফলে 1.5 অ্যাম্পিয়ার তড়িৎ চালনা করার ফলে বি কোষের ক্যাথোডে, বি মানে সিলভার নাইট্রেট, বি কোষের ক্যাথোডে কত 1.45 গ্রাম সিলভার সঞ্চিত হয়, 1.45 গ্রাম সিলভার সঞ্চিত হয়। এবার বলছি কি বের করতে বলেছে, কতক্ষণ তড়িৎ প্রবাহ চালনা করা হয়েছিল, কতক্ষণ তড়িৎ প্রবাহ চালনা করা হয়েছিল, এটা 1 নম্বর। আর
আর বলেছে এ ও সি কোষে কি কি পরিমাণ জিঙ্ক ও কপার সঞ্চিত হয়। এ ও সি কোষে কি কি পরিমাণ এ কোষে কি, এ কোষে জিঙ্ক এবং কপার সঞ্চিত হবে। এবার অঙ্কটা তোমরা তোলো, তারপরে আমি করছি, তোমরা চেষ্টা করো। দেখো এখানে একটা জিনিস, টিটা তো বের করতে বলেছে। এখানে কি দেওয়া আছে বলো তো? আই দেওয়া আছে। আই ইজিক্যাল টু যেন কত, 1.5 অ্যাম্পিয়ার, এইটা দেওয়া আছে। আর ডব্লিউ ইজিক্যাল টু দেওয়া আছে 1.45, এটা সিলভার। দেখো এই সিলভারের ইকুইভ্যালেন্ট ওয়েটটা যদি আমরা জানি, সেখান থেকেও কিন্তু আমরা একটা কিউ বের করে নিতে পারবো। কারণ দেখো যে সিলভার তো একযোজি 108, এর মলিকুলার ওয়েট মানে ইকুইভ্যালেন্ট ওয়েটও তাই হবে, এর ই ইজিক্যাল টু এটাই হবে। এবার এখান থেকে দেখো কি বুঝলাম, যদি টি সময়টা আমরা ধরে নিই, টি সময় ধারণা তড়িৎ চালনা করা হয়েছিল, তাহলে এখান থেকে আমরা কিউ ইজিক্যাল টু আই ইন্টু টি সেকেন্ড যদি ধরে নেওয়া হয়, টি আমাদের তো বের করতে দেওয়া হয়েছে, তাহলে ইজিক্যাল টু 1.5 অ্যাম্পিয়ার ইন্টু টি সেকেন্ড, তার মানে এটা এতগুলো এখানে একটা আমরা পেয়ে গেলাম। আর একটা জিনিস দেখো, 108 গ্রাম, যেহেতু সিলভার ইকুইভ্যালেন্ট ওয়েট, এত গ্রাম এজি সঞ্চিত হয় 96500 কুলম তড়িতের দ্বারা। আমাদের কত হয়েছে 1.45। এবার আমি একেবারে করে দিচ্ছি, 45 গ্রাম সিলভার সঞ্চিত হয় 96500 ইন্টু 1.45 ডিভাইডেড বাই কত হবে 108 কুলম দ্বারা। তাহলে এখানে একটা আমরা কুলম পেয়ে যাচ্ছি, সেই কুলম ইজিক্যাল টু এইটা হওয়া উচিত, তাহলে আমরা টিটা পেয়ে যাব। এটা ক্যালকুলেশন করে দেখো 96500, তোমরা ক্যালকুলেশনটা করো। এখানে মোটামুটি আমি যেটা করেছি 108 করলে ডিভাইড করলে এটা হচ্ছে 1295.6 কুলম এইটা। এবার দেখো তার মানে এইটা যে টিটা আমরা কি করে বের করে নিতে পারবো। আচ্ছা, তারপরেও এমনি যদি আমরা টিটা তো বের করছি, এই কুলম দ্বারা বলছে যে কপার, কতটা কপার জমা হবে, জিঙ্কটা আমি পরে আসছি। এবার দেখো কপারের বেলাও তাই, 96500 কুলম দ্বারা, সি মানে কুলম দ্বারা কপার তো দ্বিযোজি কপার সালফেটে, তার মানে এটা কি ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে, ওর মলিকুলার ওয়েট ডিভাইডেড বাই 2, তার মানে 63.5 ডিভাইডেড বাই 2 গ্রাম কপার সঞ্চিত হয়। আর আমাদের কুলম কত আছে, এইটা 1295.6 কুলম দ্বারা কত হবে 63.5 ইন্টু 1295 ডিভাইডেড বাই 96500 ইন্টু 2। এটাও ক্যালকুলেশন করে দেখো তোমরা, আমি ক্যালকুলেশন করেছি। এটা দেখো, এটা হচ্ছে যে 0.0422 গ্রাম কপার, এটা জমবে। আর টিটা তো এখান থেকে আমি পরেই বের করছি। এরপরে দেখো টিটা কি করে বের করব, না এই যে কিউটা এইটা, তার মানে 1.5 ইন্টু টি ইজিক্যাল টু আমাদের যেটা বেরিয়েছে 1295.6। এইটার থেকে টিটা বের করে নাও তোমরা, এটার থেকে নিশ্চয়ই টিটা বেরিয়ে যাবে। টি ইজিক্যাল টু কী দাঁড়াবে 12956.6 ডিভাইডেড বাই 1.5, যা করবে তা। এরপরে যেটা আছে দেখো, যেটা হচ্ছে কত গ্রাম জিঙ্ক। এখানে একটা জিনিস দেখার বিষয় আছে, ওই তড়িৎ যে তোমাদের
বিয়োজন প্রমাণ বিজারণ বিভবের লিস্টটা রয়েছে, সেখানে দেখবে যে মেটালগুলো অনেকগুলো ওপরে আছে, তারপরে হাইড্রোজেন, তারপরে নিচে হাইড্রোজেনের নিচে মাত্র 3টে মনে হয়েছে, কপার, সিলভার, গোল্ড এগুলো রয়েছে। সেগুলো কিন্তু যে তার ওপরে কিন্তু জিঙ্ক মোট আছে, ওপরে যেগুলো আছে সেগুলো বিজারণ বিভবের মান হাইড্রোজেনের থেকে কিন্তু কম। তার মানে হাইড্রোজেন কিন্তু এখানে জিঙ্কের থেকে হাইড্রোজেন বিজারিত হবে আগে। তাই ওইখানে জিঙ্ক সালফেটের ক্ষেত্রে ক্যাথোডে কিন্তু জিঙ্কের পরিবর্তে আমরা ওখানে হাইড্রোজেন গ্যাস পাবো, ওখানে কিন্তু জিঙ্ক পাবো না, এটা কিন্তু মনে রাখার কথা। আর নিচে যেগুলো ছিল হাইড্রোজেনের নিচে যেমন ছিল যে কপার, সিলভার, এগুলো কিন্তু হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না, জিঙ্ক কিন্তু প্রতিস্থাপিত করতে পারে। ওই জন্য আমরা পড়েছিলাম যে উপরে যারা আছে তারা প্রতিস্থাপিত করতে পারে, নিচে যারা আছে তারা পারে না। এই পর্যন্ত মানে এই ভিডিওটাতে আবার আমরা একটা যদি পারি পরের ভিডিওটাতে শুধু নিয়মিতগুলো আমরা করব। কারণ বারবার বলছি যে ফিজিক্যাল কেমিস্ট্রিতে অঙ্ক কিন্তু 3 নাম্বার, বাকি 2 নাম্বার হয়তো অবজেক্টিভারে আসবে। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার আমাদের দেখা হবে।